স্বাধীনতার পরপরই কলকাতা থেকে ঝাড়কে ঝাড় আসতে শুরু করল রথী মহারথীরা এদেশের শিল্প সাহিত্যের মানোন্নয়ন ও দিকনির্দেশের গার্জেন সুলভ মনোভাব নিয়ে। বিশেষ কার্ড দিয়ে ভারতীয় ছবি দেখবার অনুরোধ, কবিতার মাধ্যমে কূটনীতিকের সাথে ব্যক্তিগত পরিচয়, মদ্যপান চলতে থাকল এসব। সেই সাথে আরও ঘনিষ্ঠ হয়ে এলো কবিতা। নিজের অজান্তেই একটা দুটো করে তথ্য দিতে শুরু করল আলমগীর। পত্রিকার পলিসি, কোন মিনিস্টারের কী মনোভাব, কোন ফ্যাকশন কী ভাবছে, নতুন কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে কিনা, সবই অগ্রিম জেনে নিচ্ছে তারা। প্রথম দিকে এসব জানানোকে ঋণ পরিশোধ হিসেবে গ্রহণ করেছিল সে। ধীরে ধীরে ওকে ঠেলে দেয়া হচ্ছে দেশদ্রোহিতার দিকে। ওকে যে পুরোদস্তুর এজেন্টে পরিণত করবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ভাসিয়ে দেয়া হচ্ছে বানের জলে, ঠেলে দেয়া হচ্ছে এমন এক জায়গায় যেখান থেকে ফিরবার পথ নেই, ঘুণাক্ষরেও টের পেল না বেচারি। যদিও উপরের বর্ণনা একটি স্পাই ফিকশনের ঘটনা ছাড়া কিছুই নয়, কিন্তু এসপিওনাজ জগতের এক উজ্জ্বল বিবরণ লেখক তার বইটিতে ফুটিয়ে তুলেছেন। এবার এসপিওনাজ সম্পর্কিত একাডেমিক বা তথ্যগত বর্ণনা প্রসঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। ১. এসপিওনাজ কি ও কেন? বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বা তার পোটেনশিয়াল এনিমি বা সম্ভাব্য শত্রু নির্ধারণ করার ক্ষেত্রে প্রত্যক্ষ বা খোলামেলাভাবে নির্থুরু বা খতিয়ে দেখাই যথেষ্ট নয়। সেক্ষেত্রে গোপনে বা পরোক্ষভাবে তথ্য সংগ্রহ করা একান্ত প্রয়োজন। তবে যে তথ্য জাতীয় নিরাপত্তার জন্য দরকার তা হস্টাইল বা শত্রুভাবাপন্ন দেশ অবশ্যই নিরাপদে সংরক্ষণ করে, আর সেজন্য তা সংগ্রহ করতে হয় গোপনে ও ধরা না পড়ে সম্পূর্ণ জানি না ভান করে। এসপিওনাজকে প্রকৃতার্থে উল্লেখ করা যায় এভাবে যে গোপন বা পরোক্ষ উপায়ে কোনো দেশ বা সংস্থা বা ব্যক্তি তার জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কোনো তথ্য সংগ্রহ করে বা করার চেষ্টা করে, তাকে এসপিওনাজ বলা যেতে পারে।